Hello, everyone. Today, we are going to discuss Semester 3, the future of mechanical engineering, focusing on thermodynamics. This subject is the backbone of mechanical engineering and helps students connect theory with real-world electronics. আচ্ছা, থার্মোডাইনামিক্সের মতো একটা জরুরি বিষয়কে যদি শুধু এক কাপ চায়ের মাধ্যমে বুঝে নেওয়া যায় তাহলে কেমন হয়? চলুন আজ এই খুব সাধারণ একটা ঘটনার পেছনের অসাধারণ বিজ্ঞানকে আবিষ্কার করা যাক। আমরা তো রোজই দেখি যে গরম চা কিছুক্ষণ রেখে দিলেই ঠান্ডা হয়ে যায়, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই সহজ ঘটনাটার পেছনে ঠিক কোন বিজ্ঞানটা কাজ করছে? এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু আমাদের থার্মোডাইনামিক্সের একেবারে মূল ভিত্তিটা ধরিয়ে দেবে। তো আমাদের এই চায়ের গল্পের প্রথম পর্বে আমরা দুটো খুব গুরুত্বপূর্ণ শব্দের সাথে পরিচিত হব। এক হলো টেম্পারেচার বা তাপমাত্রা, আর দুই হলো হিট বা তাপ। এই দুটোকে ঠিকঠাক বুঝতে পারলেই চা ঠান্ডা হওয়ার আসল রহস্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। তাপমাত্রা বা টেম্পারেচার এটা কিন্তু শুধু থার্মোমিটারের একটা রিডিং না, এর আসল কাজটা হলো এনার্জি কোন দিক থেকে কোন দিকে যাবে সেই ডিরেকশনটা ঠিক করে দেওয়া। ঠিক যেমন জল সবসময় উঁচু জায়গা থেকে নিচু জায়গায় গড়িয়ে যায়, তেমনই এনার্জিও সবসময় বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকেই যায়। এখানে একটা খুব জরুরি বিষয় আছে। হিট বা তাপ কিন্তু এমন কোনো জিনিস না যা একটা বস্তুর মধ্যে জমা থাকে। এটা আসলে এনার্জির সেই রূপ যা শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময়ই বোঝা যায়। মানে গরম চায়ের কাপে হিট স্টোর করা নেই, বরং ওর ভেতরে যে ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি আছে সেটাই তাপ হিসেবে পরিবেশে বেরিয়ে যাচ্ছে। এই পার্থক্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে মূল ধারণাটা মনে রাখার জন্য একবার ভাবা যাক, এনার্জি সবসময় কোন তাপমাত্রা থেকে কোন তাপমাত্রার দিকে প্রবাহিত হয়? উত্তরটা খুব সহজ কিন্তু জরুরি, সবসময় বেশি থেকে কমের দিকে। ব্যাস, চা তো ঠান্ডা হচ্ছে বুঝলাম, কিন্তু প্রশ্ন হলো এটা কতক্ষণ ধরে ঠান্ডা হবে, কখন থামবে? এই প্রশ্নের উত্তর আমাদের নিয়ে যাবে থার্মাল ইকুইলিব্রিয়াম বা তাপীয় সাম্যাবস্থা এবং থার্মোডাইনামিক্সের জিরোথ ল বা শূন্যতম সূত্রের দিকে। যখন আমাদের গরম চা আর তার চারপাশের বাতাস দুটোই একই তাপমাত্রায় চলে আসে, তখন ওদের মধ্যে আর কোনো তাপের লেনদেন হয় না। ব্যাস, এই অবস্থাটাকেই আমরা বলি থার্মাল ইকুইলিব্রিয়াম, মানে চা আর ঠান্ডা হবে না, ঘরের তাপমাত্রায় এসে থেমে যাবে। এবার দেখি জিরোথ ল কিভাবে কাজ করে। ধরুন চা হল সিস্টেম এ, যে টেবিলের ওপর রাখা আছে সেটা বি, আর ঘরের বাতাস হল সি। প্রথমে চা এ আর টেবিল বি একই তাপমাত্রায় আসবে। আবার টেবিলটা বি তো ঘরের বাতাসের সির সাথে আগে থেকেই একই তাপমাত্রায় আছে। তাহলে এর থেকে কি বোঝা গেল? এটাই যে চা এ আর ঘরের বাতাসও সি একে অপরের সাথে একই তাপমাত্রায় আছে। এটাই হলো থার্মোডাইনামিক্সের শূন্যতম সূত্র। শুনতে খুব সহজ সরল মনে হলেও এই নিয়মটাই কিন্তু আমাদের থার্মোমিটার দিয়ে নির্ভুলভাবে টেম্পারেচার মাপার মূল ভিত্তি। তাহলে আরেকবার মনে করার চেষ্টা করা যাক, থার্মোডাইনামিক্সের কোন সূত্রটি আমাদের তাপমাত্রা মাপার ভিত্তি তৈরি করে দেয়? উত্তরটা হল জিরোথ ল। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে, চা থেকে যে এনার্জিটা বেরিয়ে গেল সেটা গেল কোথায়? উবে গেল নাকি? একদমই না। এখানেই আসে থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র, যা বলে যে শক্তি কখনো হারিয়ে যায় না, শুধু এক রূপ থেকে অন্য রূপে বদলায়। এটা হলো এনার্জির হিসেব রাখার নিয়ম। কোনো সিস্টেম থেকে এনার্জি আদান প্রদানের মূলত দুটো রাস্তা আছে। এক হলো তাপ বা হিট, যা তাপমাত্রার পার্থক্যের জন্য হয়, যেমনটা আমাদের চা ঠান্ডা হওয়ার সময় হচ্ছে। আর অন্যটা হলো কাজ বা ওয়ার্ক, যেমন চামচ দিয়ে চা নাড়ানো বা কোনো ইঞ্জিনের পিস্টনকে ঘোরানো। ফার্স্ট লর যে বিখ্যাত ইকুয়েশনটা আছে, ডেল্টা কিউ মাইনাস ডেল্টা ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডিই, এটাকে সহজ ভাষায় বললে এটা আসলে একটা এনার্জি ব্যালেন্স শিটের মতো। মানে সিস্টেমে যে পরিমাণ শক্তি তাপ হিসেবে এলো মাইনাস যে পরিমাণ শক্তি কাজ হিসেবে বেরিয়ে গেল, সেটাই হলো সিস্টেমের ভেতরে থাকা মোট শক্তির পরিবর্তন। তাহলে এই যে আমরা শক্তির সংরক্ষণের কথা বললাম, এটা থার্মোডাইনামিক্সের কোন সূত্রের মূল কথা? ঠিক এটাই হলো ফার্স্ট ল। এখনও পর্যন্ত আমরা এনার্জির আসা যাওয়া নিয়ে কথা বললাম, কিন্তু সিস্টেমের ভেতরে যে টোটাল এনার্জিটা স্টোর করা থাকে তার আসল পরিচয়টা কি? চলুন এবার সেটার গভীরে যাওয়া যাক। একটা সিস্টেমের টোটাল এনার্জি মানে মূলত তিনটে জিনিসের যোগফল: ইন্টারনাল এনার্জি, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি। আমাদের চায়ের কাপটা তো টেবিলে স্থির হয়ে বসে আছে, তাই না? তার মানে এর ম্যাক্রোস্কোপিক কাইনেটিক বা পোটেনশিয়াল এনার্জি প্রায় শূন্য, তাই এর প্রায় পুরোটাই হলো ইন্টারনাল এনার্জি। এই ইন্টারনাল এনার্জি বা ইউ হল সিস্টেমের অণুগুলোর ভেতরের শক্তি, তাদের গতি, তাদের ভাইব্রেশন, তাদের মধ্যেকার বন্ডিং এনার্জি, এই সব কিছুর যোগফল। চা যখন ঠান্ডা হয় তখন আসলে তার এই ইন্টারনাল এনার্জি তাপ হিসেবে বাইরে বেরিয়ে যায়।
আচ্ছা, একটা ব্যাপার ভাবা যাক। আমাদের চারপাশের বেশিরভাগ প্রসেস, যেমন এই চা ঠান্ডা হওয়া, একটা স্থির চাপে হচ্ছে, মানে অ্যাটমসফেরিক প্রেশারে। তো ইঞ্জিনিয়াররা এই রকম কনস্ট্যান্ট প্রেশার সিস্টেমের হিসেব সহজ করার জন্য একটা খুব কাজের টার্ম ব্যবহার করেন, আর সেটাই হলো এনথালপি, এইচ। এটা আসলে ইন্টারনাল এনার্জি ইউ আর তার সাথে চাপ ও আয়তনের শক্তি পিভিকে একসাথে যোগ করে। বয়লার থেকে শুরু করে পাওয়ার প্লান্ট, যেখানে স্থির চাপে কাজ হয়, সেখানে এই এনথালপির ধারণাটা খুবই জরুরি। আর এই এনথালপির ফর্মুলাটা যাতে সহজে মনে থাকে তার জন্য একটা মজার লাইন ব্যবহার করা যেতে পারে, H=U+PV, অর্থাৎ হোক উত্তম পরিবেশ ভাবনা। তো এতক্ষণ ধরে আমরা একটা চায়ের কাপকে কেন্দ্র করে যে সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম, সেগুলো কিন্তু শুধু পরীক্ষার খাতায় লেখার জন্য নয়। আমাদের চারপাশের প্রযুক্তি থেকে শুরু করে এই মহাবিশ্বের অনেক কিছুই কিন্তু এই সহজ নিয়মগুলো মেনেই চলে। একবার ভেবে দেখুন, জিরোথ ল আছে বলেই আমরা থার্মোমিটার বানাতে পেরেছি। ফার্স্ট ল ছাড়া কোনো ইঞ্জিন, পাওয়ার প্ল্যান্ট, এমনকি আমাদের বাড়ির ফ্রিজের এফিসিয়েন্সিও মাপা যেত না। আর এনথালপির ধারণা ছাড়া এসি থেকে শুরু করে জেট ইঞ্জিন কিছুই ডিজাইন করা সম্ভব হতো না। তাহলে ভবিষ্যতের দিকে তাকিয়ে একটা প্রশ্ন করা যাক। যখন আমরা গ্রিন এনার্জি বা সুপার এফিশিয়েন্ট মেশিন ডিজাইন করব, তখন এই মৌলিক সূত্রগুলোর ওপর আমাদের গভীর জ্ঞান ভবিষ্যতের টেকনোলজিকে কিভাবে নতুন রূপ দেবে। এই নিয়মগুলো শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, এগুলোই হলো একটা উন্নত এবং টেকসই পৃথিবী গড়ার মূল চাবিকাঠি। আর এগুলোর ওপর দক্ষতা অর্জনই হলো সেই ভবিষ্যতের দিকে আমাদের প্রথম পদক্ষেপ।